ছোটবেলা থেকে এত দারিদ্র্য অভাবের মধ্যে বড় হয়েছি না, আবার নতুন করে দারিদ্র্যকে আপন করে সংসার পাতাবো এত বড় মহান আমি নই। তো একটাই কষ্ট জানিস, তুই আমাকে বুঝলি না। আর বুঝবি বা কি করে আসি? তোকে তো দুম করে একজন সুপারস্টার বিয়ের প্রস্তাব দিয়েছে। একজন গ্যারেজ মেকানিক নয়। কি বলছিস কি? সুপারস্টারকে বিয়ে করে যে আমি কি পেয়েছি তা তোকে যদি আমি বলতে পারতাম রে দিদি। দাঁড়াও সাক্ষী, বাইরে থেকে দেখে সবকিছু বিচার করিস না দিদি। এই টাকা পয়সা বাড়ি গাড়ি নাম যশ এগুলো শুধু বাইরে থেকে দেখতে ভালো লাগে, আলোচনায় টানতে ভালো লাগে, পিএনপিসিতে কাজে লাগে, কিন্তু কিন্তু সুখের সংসার ওই দিয়ে গড়া যায় না রে। যেত কথাটা আমি ওইভাবে বলতে চাইনি। দিদি, তুই কিভাবে বলতে চাইছিস আমি বুঝতে পেরেছি। দেখ দিদি, তোর লাইফ তোর ডিসিশন, আমি কিচ্ছু বলবো না, কারণ তুই তো বলেই দিয়েছিস আমি তোকে বুঝি না, আমাকে সুপারস্টার বিয়ের প্রস্তাব দিয়েছে। তাই আমি যাই বলবো তোর জ্ঞান মনে হবে, আর তোকে আমি জ্ঞান দিতে চাই না। তাই থাক, এই আলোচনাটা এখানেই থাক। পাপাইদা, এসো এসো। তুমি কেন উঠে এসেছো? কি শুনছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও, গিয়ে শুয়ে থাকো। বড় প্রেমিক হয়েছো তুমি। ভালোবাসার জন্য নাকি মরতে গেছিলে? কেন পাপাইদা, কাজ নেই তোমার? কেন মরতে গেছিলে তুমি? আশি আশি, একটু শান্ত হয়ে কথা বলো। এখন এইভাবে কথা বলাটা... না না না, শান্তভাবে না পাপাইদা, এই ভাষাটাই বোঝো, ওকে এইভাবেই বোঝাতে হবে। জানো তো পাপাইদা, প্রত্যেকটা মানুষের না একটা রিয়ালিটি চেক দরকার, আর আজকে সেটা দিদি তোমাকে দিয়ে দিয়েছে। যার জন্য মরতে গেছিলে সে ভালোবাসে তোমাকে? তার জন্য মরে গেলে সে ভালোবাসবে তোমাকে? আরে ভগবান কি শুধু তোমাকে ভালোবাসতে পাঠিয়েছে পাপাইদা? তোমার কোনো কাজ নেই, কোনো পরিচয় নেই, জীবনে কোনো উদ্দেশ্য নেই? কেন নিজেকে এত ফেলনা ভাবো? আরে তুমি ভালোবাসতে পারো পাপাইদা, তোমার থেকে বড় লোক আর কেউ হতে পারে না পৃথিবীতে।
যেই ভালোবাসাটার মর্যাদা দিতে পারে না, গরিব তো সে, দারিদ্র তো তার। তুমি কেন নিজের প্রাণ দিতে যাচ্ছিলে পাপাইদা? এভাবে একা একা উঠে চলে এলেন কেন? আপনাকে না বেড থেকে নামতে বারণ করলেন স্যার। চলুন। যাও পাপাইদা, একদম চাঙ্গা হয়ে ওঠো তো তুমি, তারপর তোমার খবর আছে আমার কাছে কিন্তু। আরে তোমাকে ভালোবাসার লোকের অভাব আছে পাপাইদা। আমি আমি তোমার ভাই দাঁড়িয়ে আছি। এটা সুপারস্টার সাক্ষ্যজিৎ তোমার জন্য রাতে ঘুম ফেলে, নিজের কাজকর্ম ফেলে, চোখের তলায় কালি পড়ার ভয় ভুলে এখানে দাঁড়িয়ে আছে তোমার জন্য পাপাইদা। দেখেছো? তাকিয়ে দেখো পাপাইদা, এগুলো দেখে চেতনা জাগ্রত করো একটু। গ্যারেজ মেকানিকের খোটা ভুলে এগুলো একটু তাকিয়ে দেখো পাপাইদা, আমাকে একটু উদ্ধার করো তাকিয়ে। যাও, বেড়ে যাও, যাও, চলুন। বাবা, তুমি মা দিদিদের নিয়ে বাড়ি ফিরে যাও। আমি আর সাক্ষ্য এখানে রাতটা কাটিয়ে কাল সকালে এখান থেকে কলকাতা ফিরে যাও। দাদু ভাই, তুই আজ আমার মন ভরিয়ে দিয়েছিস। সত্যি মা, আমি চিরকাল চেয়েছি যে মানুষের জন্য বাবলুর এত নাম ডাক যশ খ্যাতি, সেই মানুষের মাঝখানে ও তাদের একজন হয়ে দাঁড়াক। আজকে মা ও নিজের ইচ্ছায় আরশিদের বাড়িতে গিয়ে আমার সেই শখটা পূরণ করে দিয়েছে। ধর টুপির বিয়ে, তারপর অষ্টমঙ্গল, মানে এত আদিক্ষেতা কোত্থেকে আসে আমি তো বুঝতেই পারছি না। থাক, তোর আর বুঝে কাজ নেই। দিদি ভাই, এই সবটাই সম্ভব হয়েছে তোর বুদ্ধি আর সাহসের জন্য। দেখ, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ঘটনাটা যদি না ঘটতো তাহলে তুইও দাদু ভাইয়ের আন্তরিকতা দেখতে পেতিস না। সবটা হতো ওই সুপারস্টারের অষ্টমঙ্গলা করার মতো। হিরে বড় খোকা, বলছি কিছু? একদম খাঁটি কথা বলেছো মা। মা, ও মা, তুমি কি এখনো রাগ করে আছো আমার উপর? না না, রাগ করতে যাব কেন আমি? তুই এখন অনেক বড় হয়ে গেছিস রে বাবলু, তোর ওপরে কি রাগ করা আমার সাজে? নিজেরটাই এখন নিজে বুঝতে শিখে গেছিস, তাই আমি কি ভাবলাম না ভাবলাম তাতে তোর কি এসে যায় বল? মা প্লিজ রাগ করো না। দেখো, আমি তো আমার দায়িত্ব পালন করছি। আরশি ওই জেজের কেসটাতে কত বড় হেল্প করেছে বলো তো আমাকে। এখন আমারও তো উচিত ওর প্রতি আমার দায়িত্ব পালন করা, তাই না? কর না, কর কর, সব কর, কিন্তু একটা কথা মনে রাখিস, বহু কষ্টে অনেক দারিদ্রতা কাটিয়ে আজকে কিন্তু এই জায়গায় আমরা এসেছি। কিন্তু তোর এই 6 মাসের চুক্তির বিয়ে পালন করতে গিয়ে তুই এতদিনে যা যা অর্জন করেছিস সেটা দেখিস, যেন ঘুমিয়ে বসিস না। আর তোর সাথে সাথে আমরাও যেন পথে না বসে যাই, সেটাও একটু খেয়াল রাখিস। নিজের ক্লাস, নিজের স্টেটাস সব কিছু তলানিতে নামিয়ে ফেলে মজুমদার বাড়ির জামাই হওয়াটাই যদি তোর পরিচয় হয়, তাহলে তো দুঃখের আর সীমা থাকবে না রে বাবলু। কথাটা মাথায় রাখিস। আর এই কথাটাও মাথায় রাখিস বাবু, মজুমদার বাড়ির জামাই হওয়াটা ওই মিথ্যেবাদী মধুবনীর পাওয়ার কাপেল হওয়ার থেকে অনেক বেশি সম্মান। মা, চলো আসি, চলো ফ্রেশ হয়ে নেবে, ভেতরে চলো। চল। হ্যাঁ যাচ্ছি দাঁড়াও। হ্যাঁ হে বাবলি, মধু কোথায় রে? গেস্ট রুমে। ও
তুই কি গেস্ট রুমে যাচ্ছিস? হ্যাঁ। তুই যা করেছিস তারপর মধুদি তোর সাথে কথা বলবে বলে তো আমার মনে হয় না। এই আসি, অষ্টমঙ্গলাতে কি কি হলো বলো না, বলো না। আরে শ্রীজাদি, অষ্টমঙ্গলায় গিয়ে তো আমি স্যারকে চিনতেই পারিনি। সবার সাথে কি সহজভাবে মিশেছে, হালতার সাথে খুনসুটি করেছে, পেট পুড়ে খেয়েছে, সবার সাথে ঠাট্টা ইয়ার্কি, মানে একদম নর্মাল জামাইয়ের মতো। জানো, একটা এসিও গিফট করেছে। হ্যাঁ তাই? হ্যাঁ। কিরে বড় খোকা, দেখছিস? দেখছি তো মা, সবই দেখছি। বলেছিলাম না, একবার বিয়েটা হতে দে, তারপর দেখবি আপনা থেকে কেমন জোড়া লেগে যাবে। জোড়া লাগবে, বুঝলি? দাদুভাই যতই শ্বশুর বাড়ি গিয়ে নাটক অভিনয় করুক না কেন, সেটা যে কখন আসল হয়ে যাবে ওরা নিজেরাই টের পাবে না। তোমার গল্প শুনে না আরশি, বিশ্বাস করো আমার তোমার বাড়ি যেতে খুব ইচ্ছে করছে গো। সত্যি গো আসি, তোমার মুখে এত গল্প শুনেছি, কিন্তু দেখো এখন আমরা তোমার শ্বশুর বাড়ির লোক, দুমদাম তো আর চলে যেতে পারি না। যাওয়ার জন্য একটা অকেশন দরকার, ধরো কোনো বিয়ে ঠিয়ে লাগলো, তখন কিন্তু গিয়ে বেশ কয়েকদিনের জন্য থাকা যাবে। আচ্ছা আরশি, এই তোমার দিদির বিয়ের কি খবর হলো গো? এই বিয়েটা হলে কিন্তু বেশ কদিন তোমার বাড়িতে গিয়ে থাকা যাবে। ছোটবেলা থেকে এত দারিদ্র্য অভাবের মধ্যে বড় হয়েছি না, আবার নতুন করে দারিদ্র্যকে আপন করে সংসার পাতাবো, এত বড় মহান আমি নই। কি যে করলি দিদি, ভুল করলি রে। আজ বুঝছিস না, কিন্তু একদিন ঠিক বুঝবি। বাবাইদার মতো খাঁটি সোনাকে ছেড়ে দিয়ে তুই কত বড় ভুল করলি, ঠিক বুঝবি। আমি তোমাকে কখনো বলিনি যে আমি তোমাকে ভালোবাসি, সেই চোখেই দেখিনি কোনোদিন। তাহলে আমার অন্যায়টা কোথায়? তোমাকে না ভালোবাসার অধিকারও কি আমার নেই? তাহলে কেন এরকম সিন ক্রিয়েট করলে? কেন সকলের চোখে আমাকে এরকম ছোট বানিয়ে দিলে বাবাই? তুমি আমাকে ভালোবাসলে আমাকেও তোমাকে ভালোবাসতে হবে, এরকম কথা তো কোথাও লেখা নেই বাবাই। তোমাকে আমি চিরকাল বন্ধুই ভেবে এসেছি বাবা, কিন্তু তুমি যা করলে তাতে আমার বন্ধুত্বের অপমান করলে। এরপর থেকে আমি তোমার সাথে কোনো বন্ধুত্বই রাখতে পারবো না বাবাই। ভালোবাসা তো অনেক দূরের কথা। আর ভবিষ্যতে আমি যদি কোনো ছেলেকে ভালোবাসি, বিয়ে করি, সে কোনো ম্যাচিওর ছেলে হবে। এমন কোনো ছেলেকে আমি বিয়ে করব না যে নিজের দাবি না মানলে তার ভালোবাসার মানুষকে অপরাধী মনে করে, দোষারোপ করে, নিজে মরতে ছোটে। রিজেকশন নেওয়ার মতো নুন বা ম্যাচুরিটি নেই এরকম কোনো ছেলেকে আমি কোনোদিন বিয়ে করবো না বাবাই। খাবারটা খেয়ে নিও। হ্যাঁ হ্যালো, হ্যাঁ রে আসি দিদি, বাড়িতে এত হই হুল্লোড় করে এলি, দাদু ভাইয়ের উপর এত দিল খুশ, তাহলে তোর মুখটা ওরকম লাগছে কেন?
বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। তোমরা চা খাবে তো? দাঁড়া, আমি চা করে আনছি। আরে এই আসি, কাকিমা ফোন করেছে। এনো। কি হয়েছে মা? এতবার করে ফোন করছো কেন? আমি তো বললাম এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই না। আমাদের সর্বনাশ হয়ে গেছে রে। আমাদের সব শেষ হয়ে গেল। কি হয়েছে মা? বাবা হলে গেছিল, সেখানে নোটিশ দিয়েছে, হল মালিক হল বন্ধ করে দিচ্ছে রে। কি? কি বলছো মা? হল বন্ধ করে দেবে? হ্যাঁ রে মা, তোর বাবার ওই হলের কাজটাই তো আমাদের একমাত্র সম্বল। আনিস, শুধু বাবা? ওই যে টিকিট বিক্রি করে বিশু কাকা, তারপর প্রজেকশন রুমের মনোহর জেঠু, চিপস চানাচুর বিক্রি করে বিষ্টু দাদা, সবার সংসারই তো এই হলটার উপর নির্ভর করে। হল বন্ধ হয়ে গেলে তো সবাইকে পথে বসতে হবে মা। পথে বসছে তো, সংসার নিয়ে সবাই একেবারে অতই জলে। মনোহরদার মেয়ের কত কোটি নজর জানিস তো, প্রতি মাসে কতগুলো টাকা খরচা হয়ে যায়। এখন দুপুরে সবার কাজটা চলে গেল, আসে কি করবে না করবে কেউ কিচ্ছু ভেবে পাচ্ছে না। তোর বাবার সঙ্গে কথা বলবে বলে সবাই বাড়িতে আসছে। তোর বাবা খুব ভেঙে পড়েছে রে আসে, তোকে কিছু বলতে আমায় বারণ করেছিল। তুই ছাড়া আমি কাকে বলবো বল মা? না না মা, খুব ভালো করেছো জানিয়ে। না আমি জানি মা, তুই সদ্য শ্বশুর বাড়ি ফিরেছিস। বারবার করে বাপের বাড়ি আসার পক্ষপাতী আমিও নই, কিন্তু তোর বাবাকে দেখে আমার খুব ভয় করছে রে মা। তুই কি একবার একটু হাসতে পারবি আসি? না না মা, আমি আসছি। এই শোন, কোথায় যাচ্ছিস? কাকু, আমার বাবা যে টাকি সিনেমা হলটাতে কাজ করতো, হ্যাঁ। সেখানে নোটিশ দিয়ে দিয়েছে যে ওই সিনেমা হলটা বন্ধ হয়ে যাবে। বাবার সাথে যারা কাজ করতো তাদের সবার কাজ চলে যাবে। এই বছরে সংসার কি করে চালাবে বলো তো? না আমাকে না একবার ওখানে যেতে হবে। এভাবে দুম করে কাজ কেটে নেওয়া যায় নাকি? না সে তুই যাচ্ছিস যা, কিন্তু একা যাস না। আরে হলের মালিক তো যে সে লোক নয়। আমি বলি কি, তুই বাবলুকে গিয়ে বল। হ্যাঁ, তুই বাবলুকে গিয়ে বল, বাবলুকে সঙ্গে করে নিয়ে যা। আমি বলছি দেখবি সব সলভ হয়ে যাবে। হ্যাঁ, জেঠু একদম ঠিক কথা বলেছে। আরে সিনেমা হলের ব্যাপার, দাদাভাইয়ের এক কথাতে কাজ হবে। আর তুমি বরং যাও গিয়ে দাদাভাইকে বলো আগে। দাদাভাই ওই গেস্ট রুমের দিকে গেছে। যা, গেস্ট রুমের দিকে আছে, যা। তুমি অন্যায় রাগ দেখাচ্ছ আমার উপর মতো, ইম্যাচিউরড বিহেভ করছো। আরে এই সেকেন্ড ফেসের অষ্টমঙ্গলাটা করতেই হতো না যদি না প্রথমবারে তুমি ওরকম একটা কাণ্ড করতে। আরে আমি একজন পাবলিক ফিগার, সেখানে আমার তরফ থেকে একটা ভুল হয়ে গেছে জেনেও আমি অ্যাপোলোজাইজ করব না? আর সেটা না করলে আমার ইমেজটা কোথায় থাকতো বলো তো? অষ্টমঙ্গলা নিয়ে এমন একটা সিন ক্রিয়েট করছো যেন কি না কি হয়ে গেছে। মধু, আমি কিন্তু এটা তোমার কাছ থেকে এক্সপেক্ট করি না। আমিও তোমার থেকে এক্সপেক্ট করি না এই ইনসাল্টটা। তুমি যে আমাকে কতটা হার্ট করেছো সেটা যদি তুমি বুঝতে। সত্যি দাদা ভাই, কে না কে আরশির বাবা, তার কি না কি হলো, সেই জন্যে বাড়ির সবার সামনে তুই মধুরিকে ওইভাবে কথা শোনালি। সেদিন কিন্তু তুই এটা একদম ঠিক করিসনি। ঠিক ভুলের হিসেবটা তোর কাছ থেকে আমার না শিখলেও চলবে বাবলি। আর বড়দের কথার মাঝখানে কথা না বলেই আমি খুশি হব। হ্যাঁ, তা তো হবি। এখন আরশির কথা ছাড়া কারোর কথা তো তোর কানে যায় না। আমারই ভুল হয়েছে রে তোদের দুজনের মাঝখানে কথা বলা। সরি। মধু প্লিজ, মাথা ঠান্ডা করে ভাবো। কেন ছেলে মানুষই করছো? মধু আমি তোমাকে রেসপেক্ট করি, আমি তোমাকে ভরসা করি, তোমার প্রফেশনাল অ্যাডভাইস আমি মেনে চলি, সেখানে তুমি এটা কি করলে? আরে আশির বাবা একজন সাধারণ মানুষ, আমাদের দর্শক, সেখানে তুমি ওনাকে এভাবে হেকেল করলে। একজন প্রফেশনাল অ্যাক্টর হয়ে তুমি এটা করতে পারলে? মধু, আমরা প্রফেশনাল অ্যাক্টররা সাধারণ মানুষকে চটাতে পারি কি? তাদের দুঃখ দিতে বা তাদের অপমানিত করতে পারি কি? মধু, তুমি ঠান্ডা মাথায় ভেবে বলো তো, ইম্পালসিভ হয়ে তুমি যেটা করলে সেটা কি ভুল করনি? হ্যাঁ করেছি তো, অফকোর্স আমি ভুল করেছি। সব থেকে বড় কি ভুল করেছি বলো তো সাক্ষ্য? তোমার সাথে আরশির বিয়েতে রাজি হয়ে।
কারণ নকল বিয়েটা তুমি যে এত সিরিয়াসলি নিয়ে নেবে সেটা তো আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি। তুমি বাড়ির লোকের সামনে, আমার জুনিয়রদের সামনে আমাকে অপমান করলে, একবারও ভাবলে না কাকে কার সামনে কি বললে। তাও আবার কার জন্য? ওই মেয়েটার জন্য। তোমার কাছে কে বেশি ইম্পর্টেন্ট সাক্ষ্য? ওই মেয়েটা, ওই মেয়েটার বাবার সম্মান নাকি আমি আমার সম্মান? কাকে বেশি প্রায়োরিটাইজ করলে তুমি? ওই আরশিকে। এটা তো আমিও এক্সপেক্ট করি না সাক্ষ্য, অন্তত তোমার থেকে তো মোটেই এটা এক্সপেক্ট করি না। এই হাওয়া তো খুব গরম, জোর আগুন লেগেছে বলে মনে হচ্ছে। বাবলু কিন্তু খুব ভুল করছে। বলছে আমার না কিরকম একটা চাপ লাগছে, মানে ওদের দুজনের সম্পর্কটা যদি ভেস্তে যায় তাহলে আমাদের না এসব ফুটানি বন্ধ হয়ে যাবে। না 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 না, এইসব কিছুতেই করতে দেওয়া যাবে না, কিছু একটা করতে হবে, বুঝেছো বুঝেছো? ঠিক ঠিক। এই কনফিউশনটা কে তৈরি করেছে? তুমিই তো করেছো। তুমি যদি তখন ওই ছবিটা না তোলাতে, পাবলিশ না করাতে, তাহলে এসব তো কিছুই হতো না। এই সব কিছু হয়েছে তোমার ইম্পালসিভ বিহেভিয়ারের জন্য। কেন এটা বুঝতে পারছো না? তুমি মাথা ঠান্ডা করে ভাবছো না, সব কিছুতে উত্তেজিত হয়ে পড়ছো, ঠিকঠাক ডিসিশন নিচ্ছ না। যেটা চাই আমার এক্ষুনি চাই। আরে এভাবে হয় নাকি? আর এখন আমার উপর রাত দেখালে হবে? মধু প্লিজ ভরসা রাখো আমার উপর। দেখো, তোমার আর আমার সম্পর্কের মাঝে আশি কখনোই আসতে পারবে না। ও কিছুতেই এই সম্পর্কটা ঘেটে দিতে পারবে না। ট্রাস্ট মি মধু, আমার উপর ভরসা রাখো, ভরসা হারিয়ে ফেলো না প্লিজ। কোথায় যাচ্ছ দৌড়ে দৌড়ে? আমার স্যারের সাথে কথা আছে। কথা যেতে হবে না, সাক্ষ্য মধুবনের সঙ্গে মিটিং করে চুপচাপ দাঁড়িয়ে থাকুন। তাহলে আপনারা এখানে কি করছেন? দরজায় দাঁড়িয়ে আড়ি পাচ্ছেন? আশ্চর্য তো, কোথায় দাঁড়াবো না দাঁড়াবো তোমায় জিজ্ঞেস করতে হবে? এই আপনাদের সাথে আমি ঝামেলা করার সময় নেই, আমার অনেক জরুরি কথা আছে স্যারের সাথে। সরুন তো। আরে স্যার! আশীর গলা মনে হলো, ও কেন ডাকছে আমায়?